প্রায় 200 পরোটা আর শত শত ফ্রোজেন আইটেম সেল করা নিয়ে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন অনেক মেসেজ আসে আমার পেজে। আপু, ফ্রোজেন আইটেম নিয়ে বিজনেস করতে গেলে প্রথমে কি করতে হবে? 100 পরোটা বানিয়ে যদি সেল করতে যাই কত টাকা লাভ থাকবে? কোন খাবারটা নিয়ে যদি বিজনেস করি সেটা বেশি চলবে? এরকম শত প্রশ্ন আমার রেগুলার আসে আপনাদের থেকে। আপনাদের সকল সমস্যার সমাধান হিসেবে আজকে কিছু প্রশ্নের আমি উত্তর দিব খুবই সহজভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। আজকে আমি কিছু চালের রুটি সেই সাথে অনেকগুলো কাবাব বানিয়ে ফ্রোজেন করব। ফ্রোজেন করার বিষয়ে আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। আমরা যখন ফ্রোজেন করব খাবারগুলো আমরা নর্মাল ফ্রিজে রাখবো নাকি ডিপ ফ্রিজে রাখবো? রোল, সমোসা, অন্তন এগুলো যখন আমরা সেল করার জন্য রেডি করি সেগুলো তো আমরা ফ্রোজেন শিটগুলো দিয়ে রেডি করে থাকি। সেক্ষেত্রে আমরা যেদিন পার্সেলটা ডেলিভারি করব ঠিক সেই দিন বানিয়ে যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি, নর্মাল ফ্রিজ থেকে আমরা সরাসরি ডেলিভারি করে দিতে পারবো। এতে করে আমাদের সুবিধা হচ্ছে আমরা ডিপ ফ্রিজের জন্য এক্সট্রাভাবে ফ্রোজেন করার ঝামেলা থাকে না। দ্বিতীয়ত, ডিপ ফ্রিজে যখন আমরা ফ্রোজেন করতে যাই উপরে একটা বাষ্প জমে যায়, যেটা আসলে আমরা যখন ডেলিভারি করতে যাই একটু হ্যাসেল নিতে হয়। তো আপনারা চেষ্টা করবেন যেদিন আপনারা পার্সেল ডেলিভারি করবেন সেই দিন শিটগুলো দিয়ে জিনিসগুলো তৈরি করতে। আর এখানে আমি সকালবেলা বাসার জন্য বিফ রান্না করেছিলাম এই প্রেশার কুকারে। তো সেই প্রেশার কুকারে আমি এখন কাবাবের জন্য মাংস সেই সাথে ডাল সিদ্ধতে বসিয়েছি। মানে যতটুকু মাংস এর অর্ধেক পরিমাণে ডাল দিয়ে আমি এর মধ্যে কাবাব মশলা, আদা রসুন বাটা, তারপরে একটু কাঁচামরিচ কুচি, লবণ, একটু হলুদের গুঁড়া সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধতে বসিয়েছি। প্রায় 10 থেকে 12 সিটি যখন দিবে আমি এটা নামিয়ে ফেলবো। তো যখন মাংসের আইটেমগুলো যখন মানে মাংসের পরিমাণ যখন বেশি থাকে তখন কিন্তু সিকি কম দিলে হয়। মানে সেক্ষেত্রে 7 থেকে 8 সিকি দিলেই এনাফ, যদি এখানে 2 কেজি প্লাস মাংস থাকতো। কারণ যত খাবারের আইটেম বেশি হয় তখন সিকিটা আসতে একটু সময় লাগে, তো এই কারণে সিকিটা একটু কম দিলেও চলে। তো যাই হোক, আপনাদের আরও একটা প্রশ্ন আসছিল অনেক বেশি, সেটা হচ্ছে বাসায় বসে যখন আমরা রুটি বা পরোটা সেল করতে যাই সেগুলোর দামটা কিভাবে নির্ধারণ করব, বা 100 পরোটা বানাতে গেলে কত টাকা লাভ থাকে? দোকানের চেয়ে 100 গুণ বেশি বেটার হচ্ছে বাসায় তৈরি হোমমেড খাবারগুলো। তার মানে এই নয় যে দোকানের চেয়ে আপনি অনেক গুণ বেশি মাত্রায় খাবারগুলো সেল করবেন। যারা হোমমেড বিজনেস করেন আমি তাদের পক্ষেই সবসময় কথা বলি, কারণ আমি সবসময় চাই মেয়েরা কিছু করুক। কিন্তু ইদানিং এত হোম মেকার আর সবাই দেখা যায় নিজেদের লাভটা নিয়েই বেশি আগ্রহ দেখায়। এতে করে দেখা যায় কাস্টমার পাওয়ার ক্ষেত্রেও অনেক জটিলতার সৃষ্টি হয়। আমি মনে করি দোকানে যদি একটা পরোটা 10 টাকা করে সেল করে সেক্ষেত্রে অনেক রকম খরচ কিন্তু দোকানে নির্ভর করে। যারা হোটেলে বা রেস্টুরেন্টে যখন পরোটা সেল করে সেক্ষেত্রে দেখা যায় দোকানের ভাড়া, ইলেকট্রিসিটি, তারপর স্টাফদের বেতন সব কিছু মিলিয়ে ইনক্লুড করে ওনারা যে দামটা নির্ধারণ করে সেটাই আমরা একটা পরোটার দাম পেয়ে থাকি। 10 টাকা দিয়ে বা 12 টাকা দিয়ে আমরা পরোটা কিনে থাকি। কিন্তু সেম যদি সেই পরোটাটা আমরা বাসায় থেকে যখন রেডি করতে যাই সেক্ষেত্রে আমরা অনেক কিছুর খরচ থেকে বা সময় থেকে অনেক কিছু থেকেই আমরা রক্ষা পাই। যেমন আমাদের অনেকেরই হয়তো এক্সট্রা স্টাফের প্রয়োজন হচ্ছে না, আমাদের এক্সট্রা দোকান ভাড়ার প্রয়োজন হচ্ছে না, এক্সট্রা আমাদের অনেক কিছুরই প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আমি কেন সেই পরোটা 15 থেকে 18 টাকা রাখবো? আমি সেই পরোটা 10 টাকা রাখতে পারি। আমি মনে করি দোকানে যদি 10 টাকায় একটা পরোটা পাওয়া যায় তাহলে বাসায় বসে যদি আপনি সেম পরোটা 10 টাকা দিয়ে সেল করেন আমার কাছে মনে হয় না আপনার অনেকটা ক্ষতি হয়ে যায়, বরং আপনি তারপরে অনেক লাভে থাকেন। হোমমেড খাবারগুলো আমাদের সকলের জন্য ভালো, আমি সেটা জানি বা আমরা সকলেই সেটা জানি, কিন্তু সেটা সবার গ্রহণযোগ্যতা যাতে বাড়ে সে কারণে আমাদেরও সহনশীল হতে হবে। তো এখানে আমি নর্মাল ফ্রিজ
ফ্রিজে যে চালের রুটি বানিয়েছিলাম সেটা কিভাবে সংরক্ষণ করেছি আপনাদের দেখিয়ে দিয়েছি। এতে দেখা যায় 3 থেকে 4 দিন আপনারা এভাবে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। আমি জাস্ট একটা প্লেটের মধ্যে রুটি সব বেলে নিয়ে নিয়েছিলাম, এরপরে পেপার দিয়ে আমি একটু মুড়িয়ে নিয়েছি যাতে করে আশেপাশ থেকে সরাসরি যে ঠান্ডা যে হিটটা লেগে মানে পিঠাগুলো ফেটে না যায়। তো একটু ঢেকে দিলে কোনো কিছু দিয়ে সরাসরি হিটটা না লাগলে মানে ড্রাই হয়ে যায় না, সরাসরি বাতাস না লাগলে। তো ওইভাবেই আমি পেপার দিয়ে একটু মুড়িয়ে দিয়েছি। আর আমার বাগানের পুদিনা পাতার কথা কি বলবো, মাশাল্লাহ আমি গাছের মানে চারাগুলোর আগা থেকে অল্প অল্প করে পাতা নেই, এতে করে দেখা যায় আরও পাতা হওয়ার পথ বা ট্র্যাক যেটাকে বলে পাওয়া যায়। এ কারণে অনেক ঝোপালো হয় গাছটা। আমার 2টা পুদিনা পাতার গাছ রয়েছে এখানে। তো আমি যখন এখান থেকে পাতাগুলো নিয়ে নিই দেখা যায় আবার কয়েকদিন পরে নতুনভাবে আরও বেশি পরিমাণে পাতা হয়। তো আজকে কাবাবে দেওয়ার জন্য আমি এখান থেকে অনেকগুলো পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো কাবাবের মাংসগুলো যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঠান্ডা করে আমি আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, তারপর পুদিনা পাতা দিয়ে নিয়েছি একটা ডিম ভালো করে আমি বেঁকে নিয়েছি। আর আমি কিন্তু এই মাংস যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ড করার পরে ঘন্টাখানেক আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এতে করে আমি যখন কাবাবের শেপটা দিব খুব ইজিলি শেপটা হয়ে যাবে। হাতে একটু তেল ব্রাশ করে আমি কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। বাসায় বসে অনেক অনেক রকমের হোমমেড আইটেম নিয়ে কাজ করা যায়। আমি যেহেতু আজকে ফ্রোজেন আইটেমগুলো বানাচ্ছি এখানে, এ কারণে আমি ফ্রোজেন আইটেম নিয়েই কথা বলি। অন্য আরেকদিন আমি চেষ্টা করব বাসায় বসে কোন কোন খাবারগুলো সেল করলে আপনাদের অনেক বেশি লাভ হবে বা আপনারা সহজে বাসায় বসে হোমমেড খাবারের বিজনেসগুলো করতে পারবেন সে সম্পর্কে একটা আইডিয়া দিব। তো ফ্রোজেন আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে, যেগুলো সবসময় একটু বেশি বানাতে একটু সহজ, মানে সময় কম লাগে কিন্তু পরিমাণে অনেক বেশি রেডি করা যায়, আমরা সেই সকল আইটেমগুলো নিয়ে ফ্রোজেন আইটেমের বিজনেসটা শুরু করতে পারি। আমার এখানে অনেকগুলো বিফ কাবাবের আর কি বানানো হয়ে গিয়েছে, এগুলো ফ্রোজেন করার জন্য রেডি।